পুলিশ কোনো দলের নয়, আর যেন ফ্যাসিবাদী শক্তি ব্যবহার করতে না পারে শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। নিরপরাধ কাউকে হয়রানি না করার নির্দেশ। বাংলাদেশ বন্ধুত্ব চাইলেও বারবার সীমান্ত রক্তাক্ত করছে ভারত, বললেন উপদেষ্টা রিজভী। সম্পর্ক উন্নয়নে দিল্লিকে সহিংসতার মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান। হামে ঢাকা আক্রান্ত মৃত্যু কমলেও বাড়ছে বাইরে। অন্য রোগের অ্যান্টিবায়োটিক কাজ না করায় উদ্বেগ। সন্তানহারা পরিবারের প্রতি 2 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রেট। গাজীপুরে গরুচোর সন্দেহে 3 জনকে গণপিটুনিতে হত্যা। চুরির কাজে ব্যবহৃত পিকআপে আগুন। কাপাসিয়ায় 5 খুনে অভিযুক্ত গৃহকর্তা পলাতক। 5 জনের বিরুদ্ধে মামলা। এবং টানা রোদে হাওরে স্বস্তি। ধান শুকনো ও মাড়াই কাজে ব্যস্ততা। পানি কমায় জমি থেকে অবশিষ্ট ফসল তোলার হিড়িক। বৃষ্টির ঢলের ক্ষয়ক্ষতি নিয়ে দুশ্চিন্তা। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে ফ্যাসিবাদী সরকার। আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন বাহিনীটিকে ব্যবহার করতে না পারে সেই শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে যোগ দিয়ে শান্ত নিরাপত্তায় পুলিশকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দেন সরকার প্রধান। নিরপরাধ কাউকে হয়রানি না করার নির্দেশ দিয়ে পুলিশকে জনগণের সঙ্গে মানবিক আচরণের আহ্বান জানান তারেক রহমান। অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে। রোববার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের জাঁকজমকপূর্ণ ও মনোমুগ্ধকর কুচকাওয়াজ পরিদর্শন করেন সরকার প্রধান। বর্ণাঢ্য প্যারেডে গ্রহণ করেন অভিবাদন। প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মরণ করেন। তুলে ধরেন বিভিন্ন সময় পুলিশের নানা অবদান। আর কোনো ফ্যাসিবাদী শক্তি পুলিশকে যেন ব্যবহার করতে না পারে সেই শপথ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। পুলিশ গত নির্বাচনে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, মানুষ শান্তি ও নিরাপত্তা চায়, যা নির্ভর করছে পুলিশের উপর। বছরের পর বছর ধরে অসংখ্য হামলা মামলার শিকার, নিপীড়িত নির্যাতিত অধিকার হারা মানুষ বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায়। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন। এটি আপনাদের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা। পরে কল্যাণ প্যারেডের অনুষ্ঠানে পুলিশ বাহিনীকে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান সরকার প্রধান। বলেন, ফ্যাসিবাদী শাসনের কলঙ্ক পেছনে ফেলে নিরপেক্ষ বাহিনী হিসেবে পুলিশকে গড়তে চায় তার সরকার। ফ্যাসিবাদী সরকার নিজেদের হীন দলীয় স্বার্থে পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন সময় এসেছে নতুনভাবে এগিয়ে যাবার। পুলিশ প্রশাসন কোনো দলের নয়। বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিত করা অবশ্যই আপনাদের দায়িত্ব। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার কোনো আপোষ করবে না বলেও জানান তারেক রহমান। দলীয় স্বার্থে ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ বন্ধুত্ব চাইলেও বারবার সীমান্ত রক্তাক্ত করছে ভারত। ভালো সম্পর্ক তৈরি করতে হলে দিল্লিকে সহিংসতার মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আয়োজনে কথা বলেন তিনি। ঢাকা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, কিন্তু বারবার সীমান্ত রক্তাক্ত করলে কখনই ভালো সম্পর্ক তৈরি হবে না। অনুষ্ঠানে তিনি আরও বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন করার সুযোগ নেই। বলেন, উন্নয়নে ভূমিকা রাখা সমাজের সব পেশাজীবীকে মূল্যায়ন করবে সরকার। বিগত দিনের মতো প্রতারণামূলক অঙ্গীকার না করে জবাবদিহির আলোকে বাস্তবসম্মত উন্নয়ন করা হবে বলেও জানিয়েছেন রুহুল কবির রিজভী।
একটি জাতির কাঠামো তৈরি করা। বাংলাদেশিদেরকে গুলি করে হত্যা করা হবে কেন সীমান্তে? এই সীমান্তে রক্তপাত কতদিন বন্ধ হবে, কতদিনে বন্ধ হবে? এত আলোচনা করার পর এবং এত সুন্দর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, অনেকেই বলেন যে অত্যন্ত চমৎকার সম্পর্ক বিদ্যমান ঢাকা দিল্লি, তারপরেও গতকাল 2 জনকে গুলি করে হত্যা করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার এক সীমান্তে। বাংলাদেশের সাথে যদি একটি স্থায়ী বন্ধুত্ব গড়ে তুলতে চান, তাহলে এই যে একটা মানে সহিংসতার মনোবৃত্তি, এটা পরিহার করতে হবে। সীমান্ত হত্যা নিয়ে উদ্বেগ জানিয়েছে এনসিপি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রাজধানীর বাংলা মোটরের সংবাদ সম্মেলনে 5টি সিটি কর্পোরেশনের প্রার্থী ঘোষণা করেন দলটির নেতারা। এছাড়া উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে প্রথম ধাপে 100 প্রার্থীর নাম ঘোষণা করে দলটি। এ সময় স্থানীয় সরকার নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন সার্জিস আলম। সিটি কর্পোরেশনগুলোতে আমরা আমাদের প্রার্থী ঘোষণা করব। আমরা উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভা মেয়র পদপ্রার্থী এনসিপি সমর্থিত আমরা প্রাথমিকভাবে ঘোষণা করতে যাচ্ছি। জনগণের নিরাপত্তা এক ধরনের সংখ্যা তৈরি হয়েছে এবং আমরা বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলার পরিস্থিতি যে ব্যাহত হচ্ছে সেটার বিভিন্ন ইনস্ট্যান্স আমরা সারা দেশে দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে ইদানিং সীমান্ত হত্যা আবার হঠাৎ করে বেড়ে যাচ্ছে। এটা একটা কনসার্নের বিষয়। আমরা আশা করি যে সরকার সীমান্ত হত্যা রোধে শক্তিশালী ডিপ্লোম্যাটিক অবস্থান নেবে। নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে 10 মামলায় হাইকোর্টে দেওয়ার জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। অন্যদিকে মিরপুর ও রমনা থানার জুলাই হত্যার 2টি মামলায় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ সেলিনা হায়াত আইভির জামিন বহাল রাখার আদেশ দেন। 2025 সালের 9 মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয় আইভিকে। এছাড়াও আসাদুজ্জামান নূরের জামিনের আদেশ দেন বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ। 2024 সালের 15 সেপ্টেম্বর রাজধানীর বেইলি রোড থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আমি রাজধানীতে আক্রান্ত, মৃত্যু কমলেও বাড়ছে ঢাকার বাইরে। আক্রান্ত হচ্ছেন বয়স্করাও। চিকিৎসকরা বলছেন শিশুর দেহে অন্য রোগের অ্যান্টিবায়োটিক কাজ না করায় বাড়ছে উদ্বেগ। একই ছাদের নিচে শত শত শিশু, অথচ নেই কোনো হইহুল্লোড় আর দুরন্তপনা। বিপরীতে চিৎকার, ক্লান্তি আর নিষ্পাপ শরীরে অসহ্য যন্ত্রণার আর্তনাদ। প্রায় 2 মাস ধরে রাজধানীর ডিএনসিসি হাসপাতালের চিত্র এমন। গত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে আরও 132 জন। এ নিয়ে হাসপাতালটিতে হামের চিকিৎসা নিচ্ছেন 450 জনের বেশি। বর্তমানে হাসপাতালে ভর্তি বেশিরভাগ শিশুর কারো না কারো পরিবারের অন্য শিশুর হাম হয়েছে কয়েকদিন আগে। এমন শিশুদের শরীরের জটিলতাও দেখা দিচ্ছে। আবার কেউ কেউ দ্রুত হাসপাতালে আসায় সুস্থ হচ্ছেন তাড়াতাড়ি। তো অনেক সিরিয়াস অবস্থা, তো শোয়ার মতন আসলো, বিছানা অনেক খারাপ আছিল, চোখ মালছে না 5 দিন। চিকিৎসকরা বলছেন এদের কাছ থেকে আক্রান্ত হচ্ছে পরিবারের বয়স্ক সদস্যরাও। হামের ভাইরাস যেহেতু রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা একবারই ধ্বংস করে ফেলে, তার সাথে যদি আবার একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট কোনো ব্যাকটেরিয়া দিয়ে যদি আবার বাচ্চাটি আক্রান্ত হয়ে যায়, তখন আসলে আমাদের জন্য খুব ভয়ঙ্কর একটি সমস্যা হয়ে দাঁড়ায়। তবে কিছুটা স্বস্তির খবর দিলেন এই চিকিৎসক। যেহেতু সিটি কর্পোরেশন এরিয়াগুলিতে আমাদের গত মাসের 5 তারিখ থেকে টিকা কার্যক্রম শুরু হয়ে গিয়েছিল, 12 তারিখ থেকে, তাহলে সেই হিসাব অনুযায়ী আমরা আশা করছি যে এই সময় ঢাকা সিটি কর্পোরেশন এরিয়ার ভিতর থেকে রোগীর সংখ্যা কমে আসা শুরু করবে, অনেকখানি কমে আসবে। এখন ঢাকার বাইরের সংখ্যা বাড়বে, তুলনামূলকভাবে ঢাকার বাইরের সংখ্যা বাড়বে। চলমান টিকা কার্যক্রমে কোনো শিশু বাদ পড়লে দ্রুত টিকা নেয়ার পরামর্শ চিকিৎসকদের। সেই সঙ্গে গর্ভবতী মা ও শিশুদের পুষ্টিকর খাবার নিশ্চিতেরও তাগিদ দেন তারা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। গত কয়েকদিনে টানা বৃষ্টি শেষে হাওড়া অঞ্চলে রোদের দেখা মেলায় অবশিষ্ট ধান গোলায় তুলতে মরিয়া কৃষক। পুরো দমে চলছে ধান শুকানো ও মাড়াইয়ের কাজ। তবে এখনও বেশ কিছু জমির ধান কাটা বাকি। পানি ধীরে ধীরে নেমে আসায় নতুন উদ্যমে ধান কাটছেন কৃষকরা। তপ্ত রোদে ধান শুকাতে ব্যস্ত হাওড়বাসী। গত কয়েকদিন ধরে রোদের দেখা পাওয়ায় স্বস্তি ফিরেছে কৃষকের মনে।
রোববার সকাল থেকে হবিগঞ্জে কড়া রোদ উঠেছে। ধান শুকানোয় ব্যস্ত সময় পার করছে কৃষক। তবে এখনও 25% ধান কাটা বাকি রয়েছে। এর আগে ভারী বৃষ্টিপাত আর কালবৈশাখী ঝড়ে 11,774 হেক্টর বোরো ধান পানিতে তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত হন অন্তত 22,000 কৃষক। আমরা তো যেগুলা জমি পড়ছি না সবগুলা লইয়া গেছে গা পানি, আমরা তুলতে পারছি না। ধান ফান লইতে পারতেছি না ফলার জায়গার অভাবে। আর আমরা যে গোডাউনে দিমু সে দালালের লাগি আমরা গোডাউনে দিতে পারি না। সুনামগঞ্জেও ধান শুকানোর ধুম পড়েছে। তবে বেশ কয়েকদিন ধরে ভেজা থাকায় ধানের মান নষ্ট হয়ে গেছে। যেটুকু ধান মিলছে জমি থেকেই 700 থেকে 800 টাকা মন দরে বিক্রি করে দিচ্ছেন কৃষকেরা। ধান ছিল এটা তো গেরা বেড়া ইয়া তো নেরা দেন এটা ওতে চাউল হইতো না, এটা গেরা আইছে। মানুষে যা খেত করছে খালি তেল দিয়ে পানি লাগাইয়া আর খেত করছে, এর লাগি মানুষ বেশি বেশি রেই নিছে। ওনে যাওয়াই মানুষ আশার উপরে করছে, ওনে তো আশা নাই, শেষ। মৌলভীবাজারে একাধিক উঁচু জমি থেকে পানি সরে গেছে। বেরিয়ে আসছে জমিতে তলিয়ে থাকা শত শত হেক্টর পচে যাওয়া ধান। এরপরও কৃষকেরা ব্যস্ত এসব ধান কাটতে। এছাড়া নেত্রকোনা সহ বিভিন্ন হাওর এলাকাতেও জোরে সোরে চলছে ধান শুকানোর কাজ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। জনপদের সময় আরও থাকছে। ছেলের মৃত্যুতে পাগল প্রায় মা। ইউক্রেনের ড্রোন হামলায় নিহত রিয়াদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের শোক। রাশিয়া থেকে দ্রুত মরদেহ আনার দাবি। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় প্রাণ হারানো রিয়াদ রশিদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের শোকের মাতম। বাড়তি আয়ের প্রলোভনে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেন। 1 মাসের মাথায় যুদ্ধক্ষেত্রে ড্রোন হামলায় মৃত্যু হয় তার। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। সন্তানহারা মায়ের বুক ফাটা আর্তনাদে ভারী চারপাশ। পরিবারের সচ্ছলতা ফেরাতে কৃষি জমি বন্ধক রেখে 2024 সালে রাশিয়া পাড়ি জমান কিশোরগঞ্জের করিমগঞ্জের 27 বছরের রিয়াদ রশিদ। সেখানে একটি ওয়েল্ডিং কোম্পানিতে কাজ নেন তিনি। স্বজনরা জানান বাড়তি আয়ের প্রলোভনে চলতি বছরের 1 এপ্রিল রাশিয়া সেনাবাহিনীতে যোগ দেন রিয়াদ। 1 মাস পর 2 মে পোল্যান্ড ইউক্রেন সীমান্তে ইউক্রেনের ড্রোন হামলায় প্রাণ হারান রিয়াদ সহ 3 জন। যুদ্ধক্ষেত্রে আহত অপর বাংলাদেশি যুবকের মাধ্যমে রিয়াদের মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছায় গত 8 মে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। আগে যদি আসতাম আমি আমার বাইরে না করতাম, কিন্তু বিমানের টিকিট দিয়েছে ভাই, এখন আমি তো না করতে পারবো না, আমার যাইতেই হবে। ডেলিগেটের মাধ্যমে রাশিয়া যায় এবং ওইখানে ওয়েল্ডিংয়ের কাজ করে, কিন্তু সেনাবাহিনীতে যাবে এই কথা আমাকে বলে নাই, কারণ জানলে আমি ওইখানে দিতাম না। আমার সিচুয়েশনের বিষয়ে আমি যেন কইবটা আমি আতাই তারিখে। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন জনপ্রতিনিধি। প্রধানমন্ত্রীর কার্যালয় হইতে আমাকে রিং দিয়েছেন, রিয়াদের যে বাবা ওনার নাম্বার দিয়েছি, উপজেলা নির্বাহী অফিসার বলেছে যা যা করণীয় সরকারিভাবে তা করবে। লাস্ট অন্তত বাংলার মাটিতে আসে, সার্বিক সহযোগিতা ক্ষতিপূরণ দেন। 4 ভাই ও 1 বোনের মধ্যে তৃতীয় ছিল রিয়াদ। তার মৃত্যুতে শোকাহত স্বজন ও এলাকাবাসী। সময় সংবাদ, কিশোরগঞ্জ। গাজীপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে 3 জন নিহত হয়েছে। বিক্ষুব্ধ জনতা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তাদের সঙ্গে থাকা পিকআপ। ভোরে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বাঘচালা গ্রামে ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে গণপিটুনিতে নিহতদের নামে একাধিক ডাকাতির মামলা রয়েছে। রোববার ভোরে কালিয়াকৈর উপজেলার বাগচালা গ্রামে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত হন 3 জন। আগুন দেয়া হয় তাদের সঙ্গে থাকা পিকআপে। স্থানীয়রা জানান সপ্তাহখানেক আগে এলাকাটিতে গরু চুরির ঘটনা ঘটে। রোববার ভোরে 10-12 জনকে 2টি পিকআপ নিয়ে ঘোরাফেরা করতে দেখলে সন্দেহ হয় গ্রামবাসীর। জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দলটি। গ্রামবাসী ধাওয়া করে একটি পিকআপ থেকে 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে কথাবার্তায় অসঙ্গতি পাওয়া যায়। এ সময় পিটুনি দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। খামারিদের খামারে গরু চুরি করার জন্য আসছিল। বাগচালা গ্রামে 1 জন ধরা হয় আর এখানে 2 জন, বাগচালা গ্রামে 2 জন ধরা হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আইন শৃঙ্খলা বাহিনী। 3 জনের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর পরিচয় মেলে তাদের। নিহতদের মধ্যে আজহার পাশের এলাকার বাসিন্দা, কৃষ্ণের বাড়ি সিলেট আর সেলিম পটুয়াখালীর বাসিন্দা। গরুর ঘরের সামনে তারা যখন চোর দল যায়, উৎসুক জনতা গণপিটুনি দেয়। পরে আমরা পুলিশের মাধ্যমে হাসপাতালে নিলে পরে মৃত্যু ঘোষণা করে। গণপিটুনির ঘটনায় নিহত 3 জনের বিরুদ্ধেই একাধিক ডাকাতির মামলা আছে বলে জানিয়েছে পুলিশ। সময় সংবাদ, গাজীপুর।
দেশের 3 জেলায় আলাদা দুর্ঘটনায় মারা গেছেন 3 জন। দুপুরে কসবা থেকে সিএনজি অটোরিকশা জেলা শহরের দিকে যাচ্ছিল। পথে শিউড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। আহত 4 জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে এক নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে যশোরের অভয়নগরে রেল ক্রসিং পার হওয়ার সময় রাজশাহীগামী মহানন্দা ট্রেনের ধাক্কায় নিহত হন ট্রাক চালক। আহত হন হেলপার। গাইবান্ধায় ট্রাক চাপায় মারা গেছে মোটরসাইকেল আরোহী। দুদকের সোর্স পরিচয় প্রতারণার অভিযোগে গাইবান্ধা থেকে এক প্রতারককে আটক করা হয়েছে। জাফরুল্লাহ নামে এক ব্যক্তি নিজেকে দুদকের সোর্স পরিচয়ে অ্যাকাউন্টস অফিসের অডিটর কৌশিককে অফিসের বাইরে ডেকে নেয়। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে দাবি করে বিষয়টি সমাধানে যোগাযোগ করতে বলা হয়। সন্দেহ হলে অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে এক এক সময় এক এক পরিচয় দেন। বিষয়টি তাৎক্ষণিক জেলা প্রশাসনকে জানালে ওই প্রতারককে আটক করা হয়। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার, পুলিশ কোনো দলের নয়, আর যেন ফ্যাসিবাদী শক্তি ব্যবহার করতে না পারে শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। নিরপরাধ কাউকে হয়রানি না করার নির্দেশ। বাংলাদেশ বন্ধুত্ব চাইলেও বারবার সীমান্ত রক্তাক্ত করছে ভারত, বললেন উপদেষ্টা রিজভী। সম্পর্ক উন্নয়নে দিল্লিকে সহিংসতার মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান। এবং হামে ঢাকায় আক্রান্ত মৃত্যু কমলেও বাড়ছে বাইরে। অন্য রোগের অ্যান্টিবায়োটিক কাজ না করার উদ্বেগ। সন্তানহারা পরিবার প্রতি 2 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আবারও আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।